গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। এই ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ভূগোলের 4 নম্বর অধ্যায় বর্জ্য ব্যবস্থাপনা থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ 3 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসেও আমরা এই অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ 3 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা আমাদের সেই ক্লাস যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আর আমাদের চ্যানেলে যারা প্রথম তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। আজ আমাদের আলোচনার প্রশ্ন, জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্যের পার্থক্য লেখো। এই প্রশ্নটা মাধ্যমিকে 2024 আর 2017 দুবার এসেছে, আর ভালোভাবে তৈরি করবে। আর এই প্রশ্নটা আরেকটা অন্যভাবেও আসতে পারে, সেটা হচ্ছে যে জীব বিশ্লেষ্য বর্জ্য এবং জীব অবিশ্লেষ্য বর্জ্যের মধ্যে পার্থক্য লেখো, এইভাবেও কিন্তু আসতে পারে। ঠিক আছে, তাহলে যেভাবেই দিক উত্তরটা কিন্তু একই রকমই হবে, একই হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা পার্থক্য লেখার সময় যেভাবে আমরা লিখি, প্রথমে সংজ্ঞা, তারপরে উৎস, তারপরে প্রভাব, আর তারপরে উদাহরণ, এইভাবে আমরা বিষয় দিয়ে কিন্তু পার্থক্যগুলো আমরা লিখব। ঠিক আছে, তাহলে প্রথমে সংজ্ঞায় বলতে হবে জীব বিশ্লেষ্য বর্জ্য কাকে বলে? যেসব বর্জ্য জীবাণুদের মাধ্যমে বা জীবাণুদের সাহায্যে বিয়োজিত হয়ে মাটির সঙ্গে মিশে যায় সেগুলোকেই জীব বিশ্লেষ্য বর্জ্য বলে। আর জীব অবিশ্লেষ্য যেসব বর্জ্য প্রকৃতিতে একইভাবে পড়ে থাকে, কোনো পরিবর্তন হয় না বা মাটিতে মেশে না, তাদেরকেই জীব অবিশ্লেষ্য বর্জ্য বা জৈব অভঙ্গুর বর্জ্য বলে। আর এটা জীব বিশ্লেষ্য যেটা, সেটা হচ্ছে যে জৈব ভঙ্গুর। ঠিক আছে, এইভাবে পড়ে রাখবে, তাহলে দুটো কোশ্চেন দিলেই তোমরা কিন্তু অবশ্যই লিখতে পারবে। আর উৎস কোথা থেকে পাওয়া যায়? জীব বিশ্লেষ্যগুলো গৃহস্থলী, কৃষিক্ষেত্র, এই জায়গাগুলো থেকে। আর জীব অবিশ্লেষ্যগুলো খনি ও বিভিন্ন ধাতব ও অধাতব শিল্প থেকে। ঠিক আছে, আর এদের প্রভাব কি? জীব বিশ্লেষ্য বা জৈব ভঙ্গুরগুলো পরিবেশের কোনো ক্ষতি করে না, আর জীব অবিশ্লেষ্য বা জৈব অভঙ্গুর যেগুলো, সেগুলো কিন্তু পরিবেশের অনেক ক্ষতি করে। এটাই হচ্ছে প্রভাবে লিখবে, আর এরপরে এইরকমই লিখবে। ঠিক আছে, আর এরপরে উদাহরণ তোমরা যা খুশি লিখতে পারো। যেমন হচ্ছে যে জীব বিশ্লেষ্য বা জৈব ভঙ্গুরের জায়গায় তোমরা লিখবে যে খবরের কাগজ, কাপড়, ফল সবজির খোসা, এগুলো। আর জীব অবিশ্লেষ্য বা জৈব অভঙ্গুরের জায়গায় পলিথিন, প্লাস্টিক, এগুলো, অ্যাসবেস্টস, কাঁচ, এগুলো। ঠিক আছে, আর এর পরের প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে বর্জ্য ব্যবস্থাপনার 3টি প্রয়োজনীয়তা উল্লেখ করো। এটাও একটা প্রশ্ন আছে। ঠিক আছে, এই প্রশ্নটাও অবশ্যই ভালোভাবে পড়তে হবে। ঠিক আছে, তাহলে এখানে কি বলতে হবে? এখানে এই প্রশ্নটা মাধ্যমিকে 2020 আর 2023 দুবার এসেছে। ঠিক আছে, শিক্ষার্থীদের ভূমিকা, তাহলে শিক্ষার্থী মানে তোমরা যারা পড়াশোনা করছো, তোমরাই শিক্ষার্থী। তোমরা এই বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে তোমরা কি করতে পারো? ঠিক আছে, এটা একটুখানি অবশ্যই পয়েন্ট করেই লিখতে হবে। ঠিক আছে, তাহলে এটা এখানে পয়েন্ট যেটা হবে, প্রথম পয়েন্ট, প্রচার ও সচেতনতা বৃদ্ধি। ঠিক আছে, তাহলে বিভিন্নভাবে প্রচার করতে হবে শিক্ষার্থীদের ওপরে বর্জ্যের উৎস ও কুপ্রভাব সম্পর্কে। জনগণের সামনে মিটিং, মিছিল, বিতর্ক, নাটক, এগুলোর মাধ্যমে মানুষকে কিন্তু সচেতন করতে হবে। স্বচ্ছ ভারত অভিযান, নির্মল বাংলা অভিযান, এইসব যে জিনিসগুলো আছে, এগুলোর বিষয়ে মানুষকে অনেক বেশি করে বোঝাতে হবে বর্জ্য ব্যবস্থাপনাকে সফল করে তোলার জন্য। ঠিক আছে, এটা শিক্ষার্থীরা এগুলোই করতে পারে। আর কি করতে পারো তোমরা? যেগুলো লিখতে হবে সেটা হচ্ছে যে বর্জ্যের সংরক্ষণ ও পৃথককরণ, মানে বর্জ্যটাকে, যেগুলো তোমরা যেটা বইয়েতে পড়লে সেই চ্যাপ্টারে পড়ার সময়, সেইভাবেই তোমরা কিন্তু বর্জ্যটাকে, মানে তোমরা তোমাদের স্কুলে বা বাড়িতে একটা নির্দিষ্ট জায়গায় বা ডাস্টবিনে বর্জ্য পদার্থগুলোকে তোমরা রাখবে, এবং সেগুলো যদি জীব বিশ্লেষ্য, জীব অবিশ্লেষ্য বর্জ্যগুলোকে আলাদা করার তোমরা ব্যবস্থা করবে। এইভাবেই তোমরা একটা কিন্তু ব্যবস্থা নিতেই পারো। ঠিক আছে, আর কি? আর বর্জ্যের পরিমাণ হ্রাস, ব্যবহার ও পুনরাবর্তন, এই পয়েন্টটা কি? বর্জ্যের পরিমাণ, প্লাস্টিক, পলিথিন, এই সমস্ত যে বর্জ্যগুলো আছে, যেগুলো জীব অবিশ্লেষ্য বা জৈব অভঙ্গুর, সেই সব বর্জ্যের পরিমাণটা কিন্তু কমাতে হবে, ব্যবহারটা কমাতে হবে। আর এর বিকল্প দ্রব্য যেগুলো আছে, যেমন হচ্ছে যে চটের ব্যাগ, ফাউন্টেন পেন, এগুলো, এর ব্যবহার কিন্তু অবশ্যই বাড়াতে হবে। ঠিক আছে, পুনর্ব্যবহার করবে, বা নতুন দ্রব্য, পেনদানি, এগুলো, জৈব সার ইত্যাদি সৃষ্টি করে গৃহবিদ্যালয়ে বর্জ্যের ব্যবস্থাপনার একটা আমাদেরকে উদ্যোগ নিতে হবে, এইগুলো। ঠিক আছে, আর এরপরে যেটা প্রশ্ন আর একটা এখানে বাকি আছে, সেটা কি? সেটা হচ্ছে যে বর্জ্য ব্যবস্থাপনার 3টি প্রয়োজনীয়তা উল্লেখ করো। ঠিক আছে, এই প্রশ্নটাও মাধ্যমিকে 2023 আর 2020 দুবার এসেছে। ঠিক আছে, এটা তাহলে
3টি প্রয়োজনীয়তা। এখানে প্রথম প্রয়োজনীয়তাটা কি, এখান থেকে কিন্তু বর্জ্য থেকে কি করা যেতে পারে, বর্জ্যের পুনর্ব্যবহার ও পুনর্নবীকরণ করে বিভিন্ন জৈব গ্যাস, ইট, প্লাস্টিক, ঠোঙা ইত্যাদি নতুন নতুন সম্পদ তৈরি করা যায়। তেমনি উপযুক্ত ব্যবস্থাপনার মধ্যে দিয়ে কি করা যেতে পারে, মাটি, গাছপালা, বিভিন্ন খনিজ সম্পদের সংরক্ষণও কিন্তু করা যেতে পারে। এটা একটা হবে। এইভাবে আর একটা কী করা যায়, রোগ প্রতিরোধ কিন্তু করা যেতে পারে। ঠিক আছে, বিভিন্ন ধরনের বিশেষত চিকিৎসা বর্জ্য, শিল্প বর্জ্য, এগুলো কি করে, মানুষের কলেরা, টাইফয়েড, জন্ডিস এইসব রোগ কিন্তু সৃষ্টি হয়। তাই রোগ প্রতিরোধের জন্য বর্জ্য ব্যবস্থাপনা কিন্তু খুব দরকার। ঠিক আছে, আর আরেকটা কি, আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে দূষণ রোধ করা। ঠিক আছে, কঠিন, তরল আর গ্যাসীয় বর্জ্যকে পরিবেশে মাটি দূষণ, জল দূষণ আর বায়ু দূষণ ঘটায়, এই 3টে বর্জ্যই। তাই পরিবেশকে দূষণমুক্ত করার জন্য এবং পরিষ্কার রাখার জন্য, জীববৈচিত্র্য, বাস্তুতন্ত্র যাতে ঠিকভাবে থাকে তার জন্য কিন্তু বর্জ্য ব্যবস্থাপনা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এগুলো করলেই তবেই কিন্তু এটাকে ঠিকভাবে রাখা যাবে। ঠিক আছে, আর এখন তোমরা যেমন নতুন ক্লাসগুলো করছো, সেই সাথে সাথে তোমরা অবশ্যই পুরনো চ্যাপ্টার যেগুলো তোমরা আগে পড়েছিলে সেই অধ্যায়ের ক্লাসগুলো অবশ্যই তোমরা করবে। তাহলে কিন্তু তবেই কিন্তু তোমরা গোটা বইটা ভালোভাবে তৈরি করতে পারবে। ঠিক আছে, আর তোমরা আমরা যে শর্ট প্রশ্ন করাচ্ছি প্র্যাকটিস সেট, সেগুলো তোমরা অবশ্যই দেখবে। ঠিক আছে, আর পরের ক্লাসে আমরা তোমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।